হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের গন্তব্যস্থল হলো দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের খুব কাছেই অবস্থিত আদ্যাপীঠ। মা আদ্যার মন্দিরে আজকে যাব আমরা। সেখানে যেতে হলে কিভাবে যাবেন, মন্দির কখন খোলা থাকে, কিভাবে পুজো দেবেন এবং ভোগ প্রসাদের সময় এবং অবশ্যই মন্দিরের ইতিহাস, সমস্ত তথ্যই আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে নেব। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। প্রথমেই বলে দিই, যেমনটা সব ভিডিওতে বলে থাকি, যে কিভাবে যাবেন। আমি গেছিলাম দমদম থেকে ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর স্টেশনে নেমেছিলাম। আমি ট্রেন করেই গেছিলাম, রেলপথে গেছিলাম। আপনারা চাইলে মেট্রো করেও আসতে পারেন, দক্ষিণেশ্বর মেট্রোতে নামতে হবে, অথবা বাসে করেও আসতে পারেন, দক্ষিণেশ্বর স্টপেজে নামতে হবে। দক্ষিণেশ্বর রেল স্টেশনে নামার পর সেখান থেকে কিভাবে যাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পার্সোনাল কার, 4 চাকা অথবা 2 চাকার গাড়ি নিয়েও কিন্তু এই মন্দিরে পৌঁছতে পারেন। এটা দক্ষিণেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে সিঁড়িটা রাস্তায় মেন রোডে নেমে যাচ্ছে, সেই সিঁড়ি দিয়ে আপনাদেরকে মেন রোডে আসতে হবে। আমি সিঁড়ি দিয়ে নেমে এসেছি। নেমে এসে সামনে যে সোজা রাস্তাটা এগিয়ে গেছে, এই রাস্তা ধরে এগোলে, কিছু দূর এগোলেই দেখতে পাবেন দক্ষিণেশ্বর মেট্রোর 10 নম্বর গেট রয়েছে। মেট্রোর 10 নম্বর গেটের কাছে পৌঁছে তার সামনে দেখতে পাবেন প্রচুর টোটো এবং অটো অ্যাভেলেবেল রয়েছে। সেই টোটোগুলো ডাইরেক্ট আদ্যাপীঠ মন্দিরে পৌঁছায়। 10 টাকা ভাড়া নেয় পার হেড। আপনারা সেই টোটো করে যেতে পারেন, অথবা এখান থেকে চাইলে আপনারা কিন্তু হেঁটেও যেতে পারেন। ম্যাক্সিমাম 10 মিনিট সময় লাগে হেঁটে। আমি হেঁটেই গেছিলাম। তবে সঙ্গে যদি কোনো বাচ্চা, বয়স্ক মানুষ বা অসুস্থ মানুষ থাকে, তাহলে আমি সাজেস্ট করব টোটো নিয়ে নিতে। মন্দিরের সামনে অর্থাৎ অপোজিট রাস্তায় প্রচুর ডালার দোকান রয়েছে। আপনারা এখান থেকে 21 টাকা, 51 টাকা, 101 টাকা, 151 টাকা অথবা 201, যেরকম আপনার সামর্থ্য সেই অনুযায়ী ডালা কিনে মায়ের পুজো দিতে পারেন, অথবা আলাদা আলাদা জিনিস যেমন ফুল, মালা, মিষ্টি, এরকম আলাদা আলাদা জিনিস কিনেও ডালা সাজিয়ে মাকে পুজো দিতে পারেন। যতক্ষণ মন্দির খোলা থাকে প্রায় সারাক্ষণই এই ডালার দোকানগুলোও খোলা। আদ্যাপীঠ মন্দির চত্বরে প্রবেশ করার আগেই একটা বিশাল বড় তোরণ আপনাদের চোখে পড়বে, যেখানে উপরে লেখা আছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ। তোরণের নিচ দিয়ে প্রবেশ করার পরই প্রথমে সামনাসামনি আপনাদের যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই মন্দিরের নাট মন্দির, অথবা হলঘরও বলা যেতে পারে, যেখানে মন্দিরের বিভিন্ন বিশেষ উৎসব অনুষ্ঠানের সময় বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়। যেরকম আমি 18 তারিখ গেছিলাম, 18ই জানুয়ারি 2026, সেদিনও মন্দিরের অনুষ্ঠান পালিত হচ্ছিল, তাই জন্য ওই হলঘরটা খোলা হয়েছিল। এই মন্দির চত্বরটা বিশাল বড়, এবং পুরো মন্দির চত্বরে মা আদ্যার গর্ভগৃহ ছাড়াও, মা আদ্যার মন্দির ছাড়াও আরও অনেকগুলো মন্দির রয়েছে। সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। প্রথমেই ঢুকে চোখে পড়বে নাট মন্দিরের পাশে স্বামী বিবেকানন্দের একটি বিশাল বড় মূর্তি, যেটি খুব সুন্দরভাবে সামনে একটি গেট দেওয়া আছে, যাতে কোনো রকমভাবে আঘাত না লাগে, নষ্ট না হয়। এবং এই মন্দির চত্বরটা ভীষণ ভালোভাবে সংরক্ষণ করা হয়, ভীষণ ভালোভাবে যত্ন করা হয়। নাট মন্দিরের ডান পাশ দিয়ে
কিছু দূর এগোলেই আপনাদের কার পার্কিংয়ের জায়গা চোখে পড়বে। এখানে বিশাল বড় স্পেস রয়েছে গাড়ি পার্ক করার জন্য। সেই জন্যই আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা চাইলে নিজেদের গাড়ি, বাইক অথবা স্কুটি নিয়েও আসতে পারেন, অথবা টোটো রিজার্ভ করেও আসতে পারেন, অটো রিজার্ভ করেও আসতে পারেন। এখানে 3 এবং 4 চাকার গাড়ি পার্কিংয়ে প্রতি ঘন্টায় ভাড়া নেয় 20 টাকা, আর 2 চাকার গাড়ি পার্কিংয়ে প্রতি ঘন্টায় ভাড়া নেয় 10 টাকা। এই পার্কিং স্পেসটা ক্রস করে কিছু দূর এগোলেই ডান দিকে বেশ কয়েকটি মন্দির আপনাদের চোখে পড়বে, এবং সেই মন্দিরটি ক্রস করে আবার কিছুটা এগোলেই বাঁদিকে পড়বে শ্বেতপাথরে বাঁধানো নাট মন্দির। ডান দিকে রয়েছে শিব মন্দির, মা তারার মন্দির, দুর্গা মন্দির, জগন্নাথ দেবের মন্দির রয়েছে, যেগুলো একে একে আমি আপনাদেরকে দেখাবো। এবং এই যে এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে পার্কিং স্পেস। আর বাঁদিকে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্বেতপাথরে বাঁধানো নাট মন্দির। এই নাট মন্দিরে উঠেই ভক্তরা সরাসরি মা আদ্যার মন্দিরের গর্ভগৃহে মা আদ্যার বিগ্রহ দর্শন করতে পারেন। অনেকেই আপনারা হয়তো জানেন যে মা আদ্যার মন্দির এমন একটি মন্দির যেখানে সর্বসাধারণ প্রবেশ করতে পারে না। কেন পারে না সেইটা অবশ্যই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে শেয়ার করব। ওই যে চূড়া দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মা আদ্যার মূল মন্দিরের চূড়া। মাঝখানে মানে নাট মন্দির এবং মায়ের মন্দিরের মাঝখানে একটি স্পেস রয়েছে, যেখানে একটা জায়গা রয়েছে ধূপদীপ জ্বালানোর। এখানে ভক্তরা তাদের মনস্কামনা মায়ের কাছে জানিয়ে ধূপদীপ জ্বালিয়ে যান। মা আদ্যার মন্দিরের চারিদিকটা গ্রিল দিয়ে ঘেরা, কারণ যাতে কেউ প্রবেশ না করতে পারে, শুধুমাত্র সেবক এবং পুরোহিত ছাড়া। তারা ছাড়া জনসাধারণের প্রবেশ করার অনুমতি কিন্তু এই মন্দিরে নেই। নাট মন্দির এবং মায়ের মন্দিরের মাঝখানে যে অংশটুকু, সেই অংশটুকু ক্রস করে ওই পাশটায় গেলে সামনেই একটা ঘর চোখে পড়বে আপনাদের। এই যে সামনাসামনি যে ঘরটা, এখান থেকে আপনারা চাইলে এই মন্দিরের ভোগ প্রসাদের কুপন কালেক্ট করতে পারেন মাত্র 60 টাকা মূল্যের বিনিময়ে। মন্দিরে প্রত্যেক দিন ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। আদ্যাপীঠ মন্দির চত্বরে মা আদ্যার দুটো মন্দির রয়েছে, একটা আদি মন্দির আর একটা নতুন মন্দির। যেই মন্দিরে কারোর প্রবেশাধিকার নেই, তবে আদি মন্দিরে ভক্তরা প্রত্যেক দিন পুজো দিতে পারেন এবং সেখানে প্রবেশের অনুমতিও রয়েছে, যেখানে মায়ের ছবি রেখে পুজো দেওয়া হয় আদি মন্দিরে। এবং নতুন মন্দিরে রয়েছে মা আদ্যার কোষ্ঠী পাথরের বিগ্রহ। এবার চলুন যে বাকি মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো আপনাদেরকে দর্শন করিয়ে দিই, এবং তার সাথে সাথে এই মন্দিরের ইতিহাস সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরি। এই মন্দিরে রয়েছে বেশ কয়েকটি শিব মন্দির, মানে মহাদেবের গর্ভগৃহ রয়েছে, মা তারার গর্ভগৃহ, দুর্গা মায়ের গর্ভগৃহ এবং জগন্নাথ দেবের গর্ভগৃহ। ডান দিক থেকে শুরু করলে প্রথমেই আপনাদের চোখে পড়বে মহাদেবের গর্ভগৃহ। বেশ কয়েকটি গর্ভগৃহ রয়েছে এখানে, যেখানে মহাদেব অর্থাৎ শিবলিঙ্গ, কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে এবং যেগুলো নিত্য পূজিত হয়। এটি হচ্ছে দ্বিতীয় শিবলিঙ্গ। এখানে দুটি শিবলিঙ্গ রয়েছে, একটি তো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, তার সামনে নন্দী মহারাজের বিগ্রহ রয়েছে এবং তার পাশে আরেকটি ছোট শিবলিঙ্গও রয়েছে। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের কথা উঠলেই সবার আগে আমাদের যেমন মনে পড়ে রানী রাসমণি এবং শ্রীরামকৃষ্ণ দেবের কথা, ঠিক সেরকমই আদ্যাপীঠ মন্দিরের নাম মনে পড়লে আমাদের মনে আসে অন্নদাচরণ ভট্টাচার্য, অর্থাৎ আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী অন্নদা ঠাকুরের কথা। এই অন্নদা ঠাকুর কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবেরই একজন খুব প্রিয় শিষ্য এবং ভক্ত ছিলেন।
আদ্যাপীঠ মন্দিরের সূচনা হয়েছিল অন্নদা ঠাকুরের হাত ধরেই। অবিভক্ত বাংলার চট্টগ্রামের বাসিন্দা ছিলেন এই অন্নদা ঠাকুর। তার পৈতৃক নাম ছিল অন্নদাচরণ ভট্টাচার্য। বাংলার 1321 সনে তিনি আয়ুর্বেদ চিকিৎসক হওয়ার জন্য চট্টগ্রাম থেকে কলকাতায় কবিরাজি পড়তে এসেছিলেন। কলকাতায় এসে তিনি আর্মহার্স্ট স্ট্রিটে তার এক বন্ধুর বাড়িতে থাকতেন। সেখান থেকেই তিনি বৃত্তি নিয়ে পাশ করেছিলেন কবিরাজি। সেই বন্ধুরই বাবার সাহায্যে কবিরাজির ডিসপেন্সারির জন্য দোকান ভাড়া নিয়েছিলেন। একদিন অন্নদা ঠাকুর স্বপ্নাদেশ পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেবের। স্বপ্নে শ্রীরামকৃষ্ণদেব তাকে বলছেন ইডেন গার্ডেন্সে গিয়ে সেখানে ঝিলের কাছ থেকে একটি কালী মূর্তি নিয়ে আসতে। স্বপ্নাদেশ অনুযায়ী অন্নদা ঠাকুর ইডেন গার্ডেন্সে যান এবং সেখানে ঝিলের কাছ থেকে একটি 18 ইঞ্চি আদ্যামায়ের মূর্তি পান। সেই দিনটা ছিল রামনবমী তিথি। যেদিন তিনি মূর্তি উদ্ধার করে এনেছিলেন সেই রাতেই দেবী তাকে দেখা দিয়ে বলেন, অন্নদা, কাল দশমী, কালকে তুমি আমায় গঙ্গায় বিসর্জন দিও। দেবীর এই কথা শুনে অন্নদা ঠাকুর এক প্রকার আঁতকে ওঠেন। তিনি ভাবতে থাকেন পুজো পাঠ না করায় হয়তো মা রাগ করে চলে যাচ্ছেন। তখন দেবী তাকে বলেন, আমি শুধু শাস্ত্রমতে পুজো পেতে চাই তা নয়। মা খাও, মা পড়ো, এমন সহজ সরল ভাষায় যে ভক্ত নিজের ভোগ্য বস্তু এবং ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করেন সেটাই আমার পুজো। যদি কোনো ভক্ত আমার সামনে আদ্যা স্তোত্র পাঠ করে তাহলে আমি বিশেষ আনন্দিত হই। এরপরে দেবী তাকে নিজে আদ্যা স্তোত্র বললে অন্নদা ঠাকুর তা লিখে রাখেন। সেই স্তোত্রই বর্তমানে এখনও পর্যন্ত আদ্যাপীঠে প্রতিদিন পাঠ করা হয়। পরে মা আদ্যার স্বপ্নাদেশ অনুযায়ী অন্নদা ঠাকুর বিজয়া দশমী তিথিতেই মূর্তিটি বিসর্জন দেন মাঝগঙ্গায় এবং স্বপ্নাদেশ মতোই মূর্তিটির একটি ছবিও তুলে রেখেছিলেন তিনি। সেখান থেকেই তৈরি হয় বর্তমান আদ্যা মূর্তি। বাংলার 1325 সনে শ্রীরামকৃষ্ণদেব তাকে স্বপ্নে সন্ন্যাস দীক্ষাও দিয়েছিলেন এবং এও বলেছিলেন, তোর কবিরাজি ব্যবসা হবে না অন্নদা। শ্রীরামকৃষ্ণদেব স্বপ্নাদেশ দিয়েছিলেন 12 বছরের মধ্যে মন্দির তৈরির কাজ শেষ করতে হবে, তা না হলে সর্বসাধারণ মন্দিরের গর্ভগৃহে বা মন্দিরে প্রবেশ করতে পারবে না। কিন্তু সেই সময়সীমা পার হয়ে যাওয়ায় মূল মন্দিরে জনসাধারণের প্রবেশ বন্ধ করা হয়। 12 বছরের বেশি সময় লেগেছিল, প্রায় 35 বছর সময় লেগেছিল এই আদ্যা মায়ের নতুন মন্দির তৈরি হতে। তাই জন্য সর্বসাধারণের প্রবেশ এখানে নিষিদ্ধ। নাট মন্দির থেকেই দেবীকে দর্শন করতে হয়। এইবার এসেছি মন্দির চত্বরের, অর্থাৎ যে নাট মন্দিরটি হলঘর তার বাদিকের অংশে। এই অংশেও বেশ কয়েকটি মন্দির রয়েছে এবং এই দিকের অংশেই রয়েছে মা আদ্যার আদি মন্দির, অর্থাৎ যেই মন্দিরে মা আদ্যার ছবি রেখে পুজো করা হয় এবং এই মন্দিরে জনসাধারণ সামনে থেকে দাঁড়িয়ে মায়ের পুজো দিতে পারেন। তো এখানে দুটো মন্দির যেহেতু রয়েছে মা আদ্যার, তাই আপনারা যে কোনো একটা মন্দিরে চাইলে পুজো দিতে পারেন অথবা একসাথে দুটো মন্দিরেও পুজো দিতে পারেন। আদ্যাপীঠ মন্দিরটি মূলত 1915 সালে অন্নদাচরণ ভট্টাচার্যের অনুগামীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তবে বর্তমানে যে মন্দিরটি রয়েছে সেটি নির্মিত হয়েছিল 1967 সালে। বাংলার 1335 সনে অন্নদা ঠাকুর পুরীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নতুন মন্দিরটি 1373 বঙ্গাব্দের মকর সংক্রান্তি তিথিতে নির্মিত হয়েছিল। সত্যনারায়ণ মন্দিরের গর্ভগৃহে সত্যনারায়ণের বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে, যেটি খুব সুন্দর। এবং এই সত্যনারায়ণের বিগ্রহের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, সেটি হলো নারায়ণের দুপাশে রয়েছে দেবী শ্রীলক্ষ্মী এবং দেবী সরস্বতী। এছাড়াও রয়েছে বজরংবলীর বিগ্রহ, রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ, বুদ্ধমূর্তি এবং প্রচুর রাধাকৃষ্ণ
বিগ্রহ রয়েছে। এখানে রয়েছে নারায়ণশিলা, রয়েছে গোপাল রয়েছে, এবং এছাড়াও রয়েছে একদম দেয়ালের গা ঘেঁষে শ্রী বিষ্ণুর একটি অন্যরকম বিগ্রহ, যা সচরাচর দেখা যায় না বললেই চলে। শ্রী বিষ্ণু পদ্মাসনে বসে রয়েছেন এবং তার কোলে দেবী শ্রীলক্ষ্মী উপবিষ্ট রয়েছেন। এছাড়াও সত্যনারায়ণ মন্দিরের পাশাপাশি রয়েছে আরও বেশ কয়েকটি মহাদেবের গর্ভগৃহ। একটা কথা বলে রাখা ভালো, এই মন্দিরে কিন্তু প্রচুর ভক্ত দান করে থাকেন, যেগুলোকে ডোনেশন বলা হয়, সেইটাই দান করে থাকেন। এবং এই যে শিব মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, এই শিব মন্দিরগুলোর অধিকাংশই কিন্তু প্রচুর ভক্তদের সেই দানের মাধ্যমে পরে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আদি মন্দিরে পুষ্পাঞ্জলি দেওয়ার সময়সূচি। আপনারা স্ক্রিনশট চাইলে নিয়ে রাখতে পারেন। এই টাইমের মধ্যে আপনারা আদি মন্দিরে পুজো দিতে পারেন। আর মায়ের যে নতুন মন্দির রয়েছে, সেই মন্দির দিনে 3 বার খোলা হয় নির্দিষ্ট সময়ের জন্য। ভোর 4:30 থেকে 5টা পর্যন্ত মন্দিরের গর্ভগৃহ খোলা থাকে। তারপরে আবার খোলা হয় সকাল 10:30টায় এবং বন্ধ হয় 11টার সময়, এবং সন্ধেবেলায় খোলে সন্ধে 7টার সময় এবং বন্ধ হয় সন্ধে 7:30টার সময়। সকালে অর্থাৎ ভোরে যখন খোলে তখন ভোরের আরতি হয়। সকালে 10:30টায় যখন খোলে তখন হয় মায়ের ভোগারতি, এবং সন্ধেবেলা 7টার সময় যখন খোলা হয় গর্ভগৃহ তখন হয় মায়ের সন্ধ্যারতি। এই 3টে সময় এলেই আপনারা শুধুমাত্র মায়ের নতুন মন্দিরের গর্ভগৃহে মা আদ্যার যে কোষ্ঠী পাথরের বিগ্রহ রয়েছে সেটি দর্শন করতে পারবেন। এই ঘরটি থেকে আপনারা ভোগ প্রসাদের জন্য কুপন কালেক্ট করতে পারেন। ভিডিওর শুরুর দিকেই আমি আপনাদেরকে বলেছিলাম 60 টাকা মূল্যের বিনিময়। এবং এর ঠিক অপোজিটে, মানে অর্থাৎ আদ্যা মায়ের যে মূল মন্দিরটি, নতুন মন্দিরটি, তার নিচে একটি কাউন্টার রয়েছে, যেখানে আপনারা ডালা জমা দিতে পারেন। যেহেতু এই মন্দিরে প্রবেশের অধিকার নেই, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ডালা জমা দিয়ে একটি টিকিট আপনাদেরকে দিয়ে দেবে, কুপন, সেটি আপনারা নেবেন এবং সেখানে নাম্বার লেখা থাকবে। যখন পুজো দেওয়া হয়ে যাবে, মন্দির বন্ধ হবে, তারপরে এখানে আপনারা সেই কুপনটি দেখিয়ে আপনার নিজের ডালা সংগ্রহ করে নিতে পারেন। আদ্যা মায়ের নতুন মন্দিরের পাশে একটি প্রাচীন গাছ রয়েছে, যেই গাছের গোড়ায় উঁচু বেদি তৈরি করে একটি মহাদেবের মন্দির তৈরি করা হয়েছে, যেখানে ভক্তরা এসে বাবার মাথায় জল ঢেলে থাকেন। এবং গাছের গোড়ায় রয়েছে প্রচুর ছোট বড় শিবলিঙ্গ রয়েছে। কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ ছাড়াও রয়েছে বেশ কিছু সাদা শিবলিঙ্গ এবং বেশ কয়েকটি দেবদেবীর ফটো। এবং মহাদেবের যে গর্ভগৃহ, তার মধ্যে যে গাছের গোড়ার অংশটুকু রয়েছে, সেই অংশে প্রচুর ভক্ত দেখতে পাচ্ছেন চেলি বেঁধে যায়। মনস্কামনা জানিয়ে চেলি কাপড় বেঁধে যায়। মনস্কামনা পূর্ণ হলে এখানে এসে মাকে পুজো দিয়ে সে চেলি কাপড় খুলে দিয়ে যায়। এখান থেকে, মানে ডান দিকে এই শিব মন্দিরটি রেখে আরও কিছুটা এগোলে এখানে টয়লেটের সুব্যবস্থা আপনাদের চোখে পড়বে। তাই দূর থেকে কেউ এসে থাকলে টয়লেটের ব্যবস্থা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। রয়েছে হাত এবং মুখ ধোয়ার জলের সুব্যবস্থা, এবং এছাড়াও রয়েছে একটি অতিথি ভবন, যেটি অন্নদা ভবন নামে পরিচিত,
যদি কোনো ভক্ত বা দর্শনার্থী অনেক দূর থেকে এসে থাকেন, একদিনে ফেরা সম্ভব নয়, তাহলে এখানে তিনি স্টে করতে পারেন। যদিও আমি যেদিন গেছিলাম সেদিন সেই স্টেতে মনে হয় কেউ ছিল না, তাই জন্য বাইরে থেকে তালা মারা ছিল। আমি তাই জন্য কোনো কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করতে পারিনি। তবে এখানে অতিথি ভবন রয়েছে, আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন। ওই গেটটি হচ্ছে অতিথি ভবনে ঢোকার প্রধান গেট। এটি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী 2023 সালে উদ্বোধন করেছিলেন। খুব বেশি দিন হয়নি এই স্টে হাউসটা তৈরি হয়েছে। আমি যেদিন গেছিলাম সেদিন তালা মারা ছিল, আমি বললাম অলরেডি আপনাদেরকে, তাই জন্য কোনো কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করতে পারিনি। এবার চলুন এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব যুগল মন্দির দর্শন করাতে। ওটা হচ্ছে যুগল মন্দিরের চূড়া। যুগল মন্দির অর্থাৎ রাধাকৃষ্ণর মন্দির। এই মন্দিরটিও বেশ বড়। এবার চলুন এই মন্দিরের গর্ভগৃহ আমি আপনাদেরকে দর্শন করাবো। এই মন্দিরে যদি ভোগ প্রসাদ আপনারা গ্রহণ করতে চান, তাহলে কোন সময়ের মধ্যে এসে কুপন কাটতে হবে সেটা আপনাদেরকে বলে দিই। সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত কুপন কাটা যায়। সকাল 11:45 থেকে বেলা 1টা পর্যন্ত ভোগ প্রসাদ বিতরণ করা হয়। তবে বিশেষ অনুষ্ঠান বা উৎসবের দিন টাইমের হেরফের হতে পারে। সেদিন আপনারা পারলে একটু সকাল সকাল এসে কুপন কাটার চেষ্টা করবেন। এটি যুগল মন্দিরের ভিতরের অংশটা। আমি বললাম যে মন্দিরটা বেশ বড়। এটা ভিতরের অংশ এবং ভিতরে শ্রী অন্নদা ঠাকুরের ছবি, রামকৃষ্ণ দেবের ছবি এবং আরও বেশ কয়েকজন দেবদেবীর ছবি রয়েছে। এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর ছবি। ছবিগুলো বেশ বড় এবং মন্দিরের ভিতরটা ভীষণ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। আর ইনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় শ্রী অন্নদাচরণ ভট্টাচার্যের ছবি। ইনি হচ্ছেন অন্নদা ঠাকুরের, এটি অন্নদা ঠাকুরের আরেকটি ছবি। এরকম প্রচুর বড় বড় ছবি রয়েছে পুরো যুগল মন্দিরের দেওয়াল জুড়ে। পাশে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি। যুগল মন্দিরের ভিতরের অংশ দর্শন করাতে করাতে আদ্যাপীঠ মন্দিরে যে ভোগ প্রসাদ প্রত্যেক দিন দেবীকে নিবেদন করা হয়, তার জন্য তার একটি বিশেষ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, সেটি আপনাদেরকে বলে চলুন। দেবীর জন্য 22.5 সের চাল রান্না হয় প্রত্যেক দিন। রাধাকৃষ্ণের জন্য হয় 32 সের চাল এবং রামকৃষ্ণ পরমহংসদেবের জন্য 12.5 সের চাল থাকে। এর সঙ্গে থাকে বিশেষ পরমান্ন ভোগ। অন্নদা ঠাকুরের নির্দেশ অনুযায়ী বৃহৎ ভোগ মন্দিরে এখনো পর্যন্ত যায় না। মন্দিরে পঞ্চব্যঞ্জনের সাথে তা সাজিয়ে দেওয়া হয়। মন্দিরের পাশে ভোগালয়ে তা সাজিয়ে দেওয়া হয়। তার নির্দেশ মতো আজও শুধুমাত্র পরমান্ন ভোগ দেবীর কাছে যায়। রাতে দেবীকে নিবেদন করা হয় ঘি এবং উৎকৃষ্ট চাল দিয়ে তৈরি অমৃত ভোগ।
যুগল মন্দিরের ভিতরে 3টি গর্ভগৃহ রয়েছে। মাঝখানের গর্ভগৃহে রয়েছে কোষ্টি পাথরের দ্বারা নির্মিত কৃষ্ণের বিগ্রহ এবং শ্বেত পাথর দ্বারা নির্মিত শ্রী রাধিকার বিগ্রহ। তার সামনে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ, নারুগোপালের মূর্তিও রয়েছে বেশ কয়েকটি, যেগুলো নিত্য পূজিত হয়। রাধাকৃষ্ণের যে গর্ভগৃহ তার বাঁ পাশের ডান দিকের অংশে রয়েছে শ্রী অন্নদা ঠাকুরের একটি বিগ্রহ। আমি যেদিন গেছিলাম আপনাদেরকে বলেছি যে তার আগের দিন অন্নদা ঠাকুরের বাৎসরিক জন্মতিথি ছিল, তাই জন্য মন্দির চত্বর খুব সুন্দর করে সাজানো হয়েছিল। ইনি হচ্ছেন শ্রী অন্নদাচরণ ভট্টাচার্য, এনার বিগ্রহ। আর রাধাকৃষ্ণের গর্ভগৃহের বাঁদিকের অংশে রয়েছে অন্নদা ঠাকুরের স্ত্রী মণিকুন্তলা দেবীর বিগ্রহ। ঠিক সকাল 10:30 নাগাদ আদ্যা মায়ের নতুন মন্দিরের গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হয়েছিল। আমি চেষ্টা করেছি আপনাদের সামনে মায়ের ভোগারতির দৃশ্য তুলে ধরার। বাইরের অংশটা যেহেতু সূর্যের রোদ পড়েছিল, ভিতরের অংশটা ভালো করে যথেষ্ট অন্ধকার এসেছিল। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, তাই জন্য তবুও চেষ্টা করেছি আপনাদের সামনে যতটা সম্ভব তুলে ধরার। মায়ের মন্দিরের একদম পাশেই ভক্তদের ভোগ প্রসাদের জন্য কক্ষ রয়েছে। সকাল 11:45 নাগাদ খুলে দেওয়া হয়েছিল গেট। এখানে এখন ভক্তরা ঢুকে কুপন দেখিয়ে ওই কক্ষে প্রবেশ করে ভোগ প্রসাদ গ্রহণ করবেন। আমি যেহেতু প্রসাদ গ্রহণ করিনি, তাই জন্য আর সেই ঘরে ঢুকে আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে এখানে ভোগ প্রসাদ কী কী থেকে থাকে আমি তার একটা ধারণা আপনাদেরকে দিতে পারি। পরমান্ন তো থাকেই, চাটনি, পাঁপড়, অন্ন থাকে, একটি তরকারি থাকে, ভাজা থাকে, আর সাথে পোলাও অথবা খিচুড়ি থাকে। আর এই দিকের অংশে হচ্ছে যেটা আমি আপনাদেরকে আগে দেখালাম, এখানে আপনারা ডালা জমা দিয়ে পুজো দিতে পারেন। পুজো দেওয়ার পরে আপনারা যে কুপন পাবেন সেই কুপনটি দেখিয়ে, ওই নাম্বারটি দেখিয়ে আপনারা আপনাদের ডালা সংগ্রহ করতে পারেন এই কাউন্টার থেকে। দুটো কাউন্টার রয়েছে, একটা 101 থেকে 200 নাম্বার অবধি, আর একটা 201 থেকে 300 নাম্বার পর্যন্ত। আদ্যা মায়ের মন্দিরের বাইরের অংশে যে গ্রিল লাগানো জায়গাটা আছে, সেখানে একটি বড় সাইনবোর্ড ঝোলানো রয়েছে। মন্দির সারা বছরের বিশেষ কয়েকটি দিনে সারাদিন খোলা থাকে, সেই লিস্টটা এখানে ঝোলানো রয়েছে। আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। পয়লা বৈশাখের আগে পর্যন্ত, অর্থাৎ বাংলা বছর অনুযায়ী 2026-এর লিস্টটা ঝোলানো রয়েছে এখানে।
এবার চলুন মন্দিরের যে হলঘরটা, যেটি ঢুকেই প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে নাট মন্দির অথবা হলঘর রয়েছে, যেখানে মন্দিরের অনুষ্ঠান আয়োজিত হয়, সেরকম এখানে প্রোগ্রাম চলছিল। এটি হচ্ছে সেই নাট মন্দিরের ভিতরের অংশটা, ভীষণ সুন্দর এবং যথেষ্ট বড়। তাই জন্যই আমি এটিকে হলঘরও বলেছিলাম, যে প্রচুর বড় স্পেস রয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন এবং প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে এবং আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সমস্ত নতুন নোটিফিকেশন সাথে সাথে পেতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।